সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় গণভোটে সরকারের ভূমিকা। গণভোটে সরকারের ভূমিকা। আমরা জানি 12ই ফেব্রুয়ারি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে অনুষ্ঠিত হবে। সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য গুরুত্ব দিচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও প্রচারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে লড়তে এবং জোটকে শক্তিশালী করতে। কোথাও জোট ভাঙছে, কোথাও জোট জোড়া লাগার চেষ্টা আছে। আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মঈন ফিরোজী। তিনি জাতীয় নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী, ঝালকাঠি 1 থেকে নির্বাচন করবেন বলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন ব্যারিস্টার আছেন, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজন লার্ডেড ব্যারিস্টার আছেন আমাদের সাথে। আইনের বিষয়ে আমরা জানব। গণভোট নিয়ে শুরু করি। গণভোটে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রচারে কোনো আইনগত বাধা নেই। আসলে কি তাই? শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। জনাব তারেক রহমান আজকে বক্তৃতা করেছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল বক্তৃতা করেছেন, সেই বিষয়েও আপনাদের কাছে শুনব। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হলো গণভোট। গণভোটটা কিসের হচ্ছে? জুলাই সনদের হচ্ছে। এই জুলাই সনদে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের আপামর সই করেছে। যারা সই করেনি তারাও সমর্থন করেছে। সো জুলাই সনদটা হচ্ছে কিসের এগেনস্টে? ভারতীয় আধিপত্যবাদের এগেনস্টে। সো এই যে আদর্শ, এই আদর্শকে সমর্থন করার জন্যে আপনি রাষ্ট্রীয়ভাবে কি চাচ্ছেন? যাতে আর স্বৈরাচার মনস্টার ভারতীয় আধিপত্যবাদের প্রতিষ্ঠিত না হয়। এখন আপনি বলতেছেন যে গভর্নমেন্ট এমপ্লয়িরা এখানে হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে কি পারে না। অতীতের দিকে যদি দেখি, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের 91 সালে যখন হয়েছে, 3 দলীয় জোটের রূপরেখা অনুযায়ী সবাই এক হয়েছে, তখন হেলিকপ্টার করে, বাসে করে, টিভিতে করে, গান থেকে শুরু করে সব জায়গায় দেখানো হয়েছে রাষ্ট্র চায় পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট, অতএব ভোট দেন পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট। সো আলী রিয়াজ সাহেব যেভাবে স্পেসিফিক বলছে, স্পেসিফিক বলার দরকার নেই। এখানে গভর্নমেন্টের এজেন্ডা না, গভর্নমেন্ট প্রচারে সাহায্য করবে রাষ্ট্রকে, যাতে রাষ্ট্রের মানুষ বোঝে জুলাই সনদটা কী। কিন্তু এখানে মানে যেভাবে উনি বলতে চাইছে, হয়তো এটাই বুঝাতে চাইছে, কিন্তু জিনিসটা অন্যভাবে হয়তো মিনিং করার একটা সুযোগ আছে, যে না, রাষ্ট্রীয় মেকানিজম চাচ্ছে হা ভোট জিতুক, তা না। রাষ্ট্রীয় মেকানিজমের কাজটা হচ্ছে এই শহীদের রক্তকে আফল করা, এবং সবাই যেন এই আদর্শ যারা ধারণ করে তারা যেন বোঝে যে জুলাই সনদ মানেই হচ্ছে গণভোট, এবং এই গণভোটকে কি করতে হবে? এই জুলাই সনদকে জয়যুক্ত করতে হবে। এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, দুঃখের বিষয়, যারা এই জুলাই সনদে সাইন করলেন তারা এখন নিজের নির্বাচনে জেতার জন্য এই গণভোটকে আন্ডারমাইন করে ফেলে দিয়েছেন। জামায়াতের আমির বলেছেন যে সরকার গণভোটকে গুরুত্ব দিচ্ছে বেশি জাতীয় নির্বাচনের চেয়ে। আচ্ছা, জামাতের আমির যেটা বলছে এটা আমারও কথা, যে গণভোটকেই গুরুত্ব দিতে হবে, যেখানে পলিটিক্যাল পার্টিরা, একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি গুরুত্ব দিচ্ছে না। সো এই কথাটা বলে, মানে বিএনপি? হ্যাঁ, সরাসরি বলে দিচ্ছি বিএনপি দিচ্ছে না। সেটা হচ্ছে, আপনার এই কথার উত্তরে দিব একটু পরে। মানে আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল আমার খুব পছন্দের একজন মানুষ, আমরা তাকে আসাদ ভাই বলি। সে আজকে যা বলছে, এটা যদি বিএনপির অবস্থান হয় তাহলে গণভোটের পরিণতি খুবই খারাপ। এবং এইটা মানে সে বলতেছে যে মুজিববাদ, আওয়ামী লীগের যে আদর্শ, এই আদর্শকে শুনে, ওই রিপিটিশনের লয়ার ছিলাম আমি। আচ্ছা, তিনি যে কথা বলেছেন, যেই পিটিশন করেছিলেন ওই লয়ার ছিলেন আপনি জামাত ইসলামের পক্ষে? ওখানে জামাত ইসলামের, ওখানে আমার পিটিশনটা ছিল একটা মুক্তিযোদ্ধার পক্ষে যে জামাত ইসলাম করে, এবং কেন আওয়ামী লীগের এই ফ্যাসিজমকে মুজিববাদ, এই মুজিববাদ কোনোদিন আওয়ামী লীগের আদর্শ ছিল না। আমরা মুজিববাদের যে আদর্শের উপর ভিত্তি করে
ভারতীয় কলোনি তৈরি করার যে পায়তারা করা হয়েছিল সেটাকে আমরা কি করতে চেয়েছিলাম, সেটাকে নিষিদ্ধ করতে চেয়েছিলাম। সেই নিষিদ্ধটা কোর্টের মাধ্যমে আমরা প্রেয়ার করেছিলাম, আমরা দরখাস্ত দিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সব জায়গায়, যে কেন হচ্ছে না। এবং আজকে একটা জিনিস নির্দ্বিধায় দেখেন, বিভিন্ন টক শোতে বলে যে জামাত ইসলামের প্রতিবাদের মুখেই সরকার বাধ্য হয়েছে এসআরও জারি করতে। এটা কি সরকার বাধ্য হয়? এটা কি আপামর 99% মানুষের দাবি না? তাহলে 99%-এর দাবির বিপক্ষে কি আসাদ ভাইয়ের মতো লোক দাঁড়াতে পারে, যে একসময় জাসদ করত, যার হাজার হাজার কর্মীকে এই মুজিববাদ হত্যা করছে, যে হাজার হাজার কর্মীকে এই দেশ থেকে বিতাড়িত করছে, বাকশাল কায়েমের নামে একদলীয় ব্যবস্থা চালু করছে, উনি কিভাবে বলেন যে আদর্শকে মৃত্যু হতে পারে না? নাৎসিজমকে কি আপনি সারা পৃথিবীতে টিকিয়ে রাখবেন? আমি আসাদ ভাইয়ের কাছ থেকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশ্নটা করি, উনি নাৎসিবাদকে কি সমর্থন করেন? উনি যদি নাৎসিবাদকে সমর্থন করেন তাহলে উনি মুজিববাদকে সমর্থন করেন। আর মুজিববাদের যে আদর্শ, সে আদর্শ হচ্ছে জুলাই সনদের সাথে সাংঘর্ষিক। তাহলে কি উনি জুলাই সনদ এবং গণভোটকে অস্বীকার করতে চান? উনি আরও একটা কথা বলছেন, যারা ৭১ এবং ২৪কে নিয়ে আসে, শোনেন ২৪ আসছে বলেই তিনি অ্যাটর্নি জেনারেল হতে পারছেন, অ্যাটর্নি জেনারেল হতে পারছেন এবং এই কথাগুলো বলতে পারছেন। গত ১৭ বছরে উনি বিএনপির মানবাধিকার সম্পাদক থাকা অবস্থায়ও কোনো জায়গায় কোনো কথা বলতে পারেননি, আমরাও পারিনি, তিনিও পারেননি। সো আজকে আওয়ামী লীগকে হঠাৎ করে আসাদ ভাই কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? তার মানে কি আওয়ামী লীগের ভোট ছাড়া কি আসাদ ভাই জিততে পারেন না? তাহলে আওয়ামী লীগকে খুশি করা কি আসাদ ভাইয়ের একটা মৌলিক দায়িত্ব হয়ে গেল? তাহলে কি আমরা জুলাইয়ের যে রক্ত, সেই রক্তের সাথে কি আমরা বেইমানি করে তিনি এখানে থাকলে হয়তো আপনার এই প্রশ্নের জবাব দিতে ওই জন্য পারতেন। আপনাদের মাধ্যমে এটা জানালাম, উনি নিশ্চয়ই উনি দিবেন, কারণ উনি আমার খুব অন্তরের একজন মানুষ। আপনার কাছে আসবে ব্যারিস্টার মঈন ফিরোজী। নির্বাচন, গণভোট এবং আপনি একজন প্রার্থী হিসেবে কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ, প্রস্তুতি? জি, আমি গণভোটের বিষয়গুলো নিয়ে আগে একটু আলোচনা করি। গণভোট অবভিয়াসলি জুলাই সনদের যে স্পিরিটটাকে নিয়ে গণভোটটা হচ্ছে, সেটা জাতির কাছে এটা একটা প্রত্যাশিত, এবং আমরাও আশা করি যে গণভোটের একটা সঠিক রায় আসুক। কিন্তু আমার এখানে একটা বড় সমস্যার জায়গা আমি দেখছি, সেটা হচ্ছে সময়টা এমন একটা সময় হয়ে গেছে যেখানে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হচ্ছে। একসাথে হওয়ার কারণে কিছু কনফ্লিক্টিং ইস্যুজ আছে, যেগুলোকে মাথায় রেখে অনেকগুলো কার্যক্রম সরকারের নেওয়ার প্রয়োজন ছিল। প্রথমত, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে গণভোটে সরকারি কর্মকর্তাদের দিয়ে প্রচারণা চালাবেন, যেটা আপনার প্রশ্নে ছিল। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক সিদ্ধান্ত হয়নি। কেন? কারণ হলো, যদি শুধুমাত্র গণভোটটাই শুধু সাবজেক্ট হতো, তাহলে হয়তো তাদের প্রচারণার বিষয়টা নিয়ে খুব বেশি অবজেকশন থাকতো না। কিন্তু বর্তমানে শিডিউল ডিক্লেয়ার করার পর থেকে, তফসিল ডিক্লেয়ার করার পর থেকে, এই সরকারের ভূমিকাটা হচ্ছে ইলেকশন কমিশনকে সহযোগী সরকার। এখন ইলেকশনকালীন, নির্বাচনকালীন সরকার এখন। সো নির্বাচনকালীন সরকার আর ওনাদের আগের যে ম্যান্ডেটটা যদি আমি বলি যে অন্তর্বর্তী সরকার, তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এখন কিন্তু নিয়ম অনুসারে একবার তফসিল ডিক্লেয়ার হওয়ার পরে সরকার কিন্তু রুটিন ওয়ার্ক ছাড়া নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না, এবং সংবিধানেই আছে যে ইলেকশন কমিশনকে পুরো সরকার সহযোগিতা করতে হয়, এবং আরপিওতে আছে যে সরকারি কর্মকর্তারা কোনো রকম নির্বাচনের কোনো পক্ষপাতিত্ব করার তাদের সুযোগ নেই। এটা আইনে থাকুক বা না থাকুক, এটা একটা মৌলিক ইস্যু যে সরকারি কর্মকর্তারা অনেকটাই নির্বাচনটাকে বাস্তবায়নের জন্যে সহযোগী হিসাবে কাজ করবে। সরকারি কর্মকর্তার কোনো রাজনৈতিক কর্মসূচির সাথে রিলেটেড হতে পারবে না। গণভোটটা এক ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটা যেসব রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে তারা মিলেই জুলাই সনদটা স্বাক্ষর করেছে, এবং সেখানে অঙ্গীকারও করেছে গণভোটটাও সেখানকার একটা সাবজেক্ট ম্যাটার। সেক্ষেত্রে একটা রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে যখন সরকারি কর্মকর্তারা মাঠে কাজ করতে যায় এবং তারা যখন সরাসরি এর একটা পক্ষ নিয়ে নেয়, তখন কিন্তু আপনি সরকারি কর্মকর্তাদের সরাসরি আপনি একটা রাজনৈতিক কর্মসূচির অংশ করে ফেললেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তফসিল ডিক্লেয়ার করার পরে যখন জেনারেল ইলেকশন এবং গণভোটকে একসাথে আগান, এই সরকারি কর্মকর্তারা মাঠে একটা রাজনৈতিক কর্মসূচির পক্ষে কাজ করায়,
তারা কি শুধুমাত্র গণভোটকে নিয়ে কাজ করছেন, নাকি কোনো প্রার্থীকেও রাজনৈতিকভাবে এখানে সুবিধা দেওয়ার একটা তাদের ক্ষেত্র তৈরি হচ্ছে? এটা কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনি সেগ্রিগেট করতে, আলাদা করতে পারছেন না। তাহলে নিরপেক্ষতার যে একটা জায়গা মানুষের কাছে যেটা পারসেপশন থাকার কথা, সেই জায়গায় কিন্তু আমরা এই সরকারি কর্মকর্তাদের মাঠে প্রচারণায় নামিয়ে আমরা কিন্তু একটা প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছি। এবং প্রত্যেকটা সরকারি কর্মকর্তারা যখন মাঠে সাধারণ জনগণের কাছে যাচ্ছে হা ভোটের পক্ষে, শুধু গণভোটের পক্ষে না, এখানে একটা মৌলিক পার্থক্য আছে। শুধু গণভোটের পক্ষে এমন হতো যে তারা জিনিসটাকে মানুষের কাছে প্রচার করতো যে আপনারা যে কোনো একটা পক্ষ নেন, কিন্তু এখানে সরকার সরাসরি সিদ্ধান্ত নিয়েছে তারা হা ভোটের পক্ষে প্রচারণা করবে। সেক্ষেত্রে কিন্তু তারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে একটা রাজনৈতিক কর্মসূচিতে, এবং নির্বাচন তফসিল ডিক্লেয়ার পরে, আগেও না, এই সময়ে মাঠে যখন আসছে, তাহলে কিন্তু এখানে তাদের প্রত্যেকটা কর্মসূচি ইলেকশনকে প্রভাবিত করার একটা বড় সুযোগ তৈরি হচ্ছে। আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার। আপনাকে একটা জায়গায় পজ করেছিলাম সাবেক অ্যাটর্নি জেনারেলের কথা থেকে, আমি সেখান থেকে আবার শুরু করতে চাই। তিনি থাকলে হয়তো এই প্রশ্নের জবাব দিতে পারতেন। তার বক্তব্য এমন কি আছে যে আপনার মনে হলো আওয়ামী লীগের ভোট তাকে চাইতে হবে? কারণ উনি সেগ্রিগেটেড করতে চাচ্ছেন যে জিনিসটা আমি প্রথম দিন থেকে প্রোটেস্ট করছি, সেটা হচ্ছে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ। ওই একটা কথা বলে না, আরে খারাপের মধ্যে চোর আর ডাকাতের মধ্যে চোর তো ভালো। শোনেন, খারাপের মধ্যে কোনো ভালো খারাপ নাই, সব খারাপ। প্রথম কথা হলো যে আওয়ামী লীগের, আমি আপনাকে আবার বলছি, আওয়ামী লীগের যারা ভোট দেয় আর সক্রিয় আওয়ামী লীগ করে, এই দুইটা কিন্তু আলাদা। আপনি ভোটার, সে যাকে ভোট দিবে দেখ, সে বিষয়ে কোনো, কিন্তু সক্রিয় আওয়ামী লীগের মধ্যে আপনি আবার ভালো খারাপ বলতেছেন। আবার ওনার কথাটা কোন জায়গায়, কথাটা হচ্ছে আদর্শকে আমি কি করতে দিতে চাইনি, একটা আদর্শকে ব্যান করতে আমি কোনোভাবে চাই, একটা আদর্শের মৃত্যু হোক সেটা আমি চাইনি। এটা কি জুলাইয়ের সাথে পুরাপুরি সরাসরি একটা, কি বলবো আপনাকে, মানে কথাটা খুব রূঢ় হয়ে যায়। এ রক্তের সাথে বেইমানি না? কোন আদর্শের কথা বলতেছে না? আওয়ামী লীগ 48 সালে যখন গঠন হয়, সেই আদর্শ কি আছে? আওয়ামী লীগ 72 সালে যে মুজিববাদ গঠন করলো, সেই মুজিববাদের আদর্শ কি? গণতন্ত্রকে হত্যা করা। সেই মুজিববাদের আদর্শ কি? তুলে নিয়ে যাওয়া, গুম করা, খুন করা, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। যে মুজিববাদ মানে কি? আমার মায়েরা তখন জাল পড়েছিল। মুজিববাদ মানে কি? লক্ষ লক্ষ মুখ অনাহারে দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল। মুজিববাদ মানে কি? মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না। মুজিববাদ মানে কি? মুজিববাদ মানে হচ্ছে 22 থেকে 23 হাজার জাসদকর্মী নিহত হওয়া। মুজিববাদ মানে কি? একটা দলের লোক পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে কোথায় সিরাজ শিকদার, এর নাম মুজিববাদ। মুজিববাদ মানে কি? যে সমস্ত দল এক জায়গায় করলেন, আপনি সেই সময় সিরাজুল আলম খান থেকে শুরু করে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে, জলিল সাহেব মানে মেজর জলিল থেকে শুরু করে তাদের উপর কি নিপীড়ন চালাননি? আপনি রক্ষী বাহিনীর নাম করে এই দেশটাকে ভারতের হাতে আপনি তুলে দিতে চাইছেন, এর নাম মুজিববাদ। এই আদর্শের কোন একটা জিনিস আছে যেটা মুজিববাদের আদর্শকে বলেন তো? যে আর একটা আমরা 70 সালে নির্বাচন করলাম, সেই নির্বাচন নিয়ে আমাদের এলএফওতে কি ছিল? আমরা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করব না। এসে আপনি করলেন কি, একটা সংবিধান ভারতের কর্তৃক ক্রাফটেড হলো, সে সংবিধানে বিসমিল্লাহ থাকলো না, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলো না। আপনি আজকে বিএনপি করেন, শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে সংবিধানে এই দুইটা জিনিস অন্তর্ভুক্ত করছেন। 3 বছরের ক্ষমতায় আজ পর্যন্ত আপনারা যে সমর্থন পাচ্ছেন, তার ওই 3 বছরের ক্ষমতার মূলে অন্য কোনো ম্যাজিক নাই। কি মূলে? দুইটা জিনিস ছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে তালপত্রী ডিপ দিতে চায়নি, এবং দেখেন তার উদারতা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা 17 দিনের মধ্যে তাকে জীবন দিতে হয়েছে। কর্নেল ওলি থেকে সবাই বলতেছে, আমি জানি না আসাদ ভাই হঠাৎ করে এই মুজিববাদের মধ্যে তিনি আদর্শ কোথায় পাইলেন। এবং এই আদর্শ, আর ভাইয়ের একটু কথাই বলি, যে এই মুজিববাদের যে আদর্শ, যে ধ্বংসাত্মক আদর্শ, যে নাৎসিজমের আদর্শ, যে ফ্যাসিজমের আদর্শ, সে আদর্শকে কি আপনি পুনর্বাসন করতে চান? কি জন্যে? সে আদর্শকে পুনর্বাসন করতে চাওয়ার মানেটা কি? আপনি তাহলে আপনার ব্যক্তির ইন্টারেস্ট বেশি হয়ে গেল দেশের চেয়ে।
মুগ্ধদের এই রক্তে এই বিষয়ে তিনি বলতে পারবেন ভালো। না, আমাদের- আমি আপনাকে এই আপনার কাউন্টার পার্ট যিনি আছেন তিনিও হয়তো এই বিষয়ে জবাব দিতে পারবেন না বা দিবেন না। না না, এটা ওনার কি কারণে কিভাবে বলেছে সেটা তো আমার উত্তর দেওয়া সমীচীন না, এটা উনি যথাযথ ফোরামে উত্তর দিবেন। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের এই কথাটা তার মতো অ্যাটর্নি জেনারেল হয়ে এটা বলাটা মানে কি, যে তিনি যতদিন এখানে ছিলেন, আমি একদম সত্যি আমরা প্রসঙ্গ পরিবর্তন করব, বলে আপনার কাছে আসবো একটু পরে। আচ্ছা। জি, আজকের বিষয়ে জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, গুম খুন নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকতে তিনি অঙ্গীকার করেছেন এবং বলেছেন যত নির্যাতনই হয়েছে কৌশলের নামে বিএনপি গুপ্ত বা সুপ্ত থাকেনি। বিএনপির নেতাকর্মীরা সম্মুখ সারিতে থেকে এর প্রতিবাদ করেছেন। এটা তো একদম প্রমাণিত সত্য এবং সব কিছুই ডকুমেন্টেড যে বিগত স্বৈরাচারী শাসন আমলগুলোতে বহু মানুষ আজ পর্যন্ত তাদের এখন পর্যন্ত হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মায়েরা তাদের সন্তানদেরকে অ্যাটলিস্ট খবর পেয়েছে যে উনি নিহত হয়েছে বা মেরে ফেলা হয়েছে, তারা একটা ক্লোজার দিতে পেরেছে যে না, আমার সন্তান তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু অনেক মা এখনও অপেক্ষায় আছে যা তার সন্তান ফিরে আসবে। গুম এমন একটা কঠিন শাস্তি বলেন, কঠিন নির্যাতন বলেন, যেটা অন্য কোনো অপরাধের সাথে এটাকে সমানভাবে মেলানোর সুযোগ নেই। আপনি হত্যাকাণ্ডের ক্ষেত্রে যেটা হয়, আপনি একটা ব্যক্তিকে হত্যা করছেন। একটা গুম যখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা মানুষকে গুম করা হয়, পুরো দেশের মানুষের মধ্যে একটা নৈরাজ্য এবং পুরো দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়। যে মানুষ আতঙ্কে থাকে কখন আমাকে ধরিয়ে নিয়ে যাবে, কখন আমাকে গুম করা হবে। এবং যে লোকগুলোকে গুম করে আজ পর্যন্ত তাদের হদিস পাওয়া যায়নি, এদের কিন্তু আগামী 10-20 বছরেও তার ফ্যামিলি মেম্বাররা অপেক্ষায় থাকবে যদি ফিরে আসে। কারণ আমরা দেখেছি অনেকেই 10 বছর পর, 8 বছর পর, 7 বছর পর ফিরে এসছে। তার কারণে মানুষের মধ্যে কিন্তু যারা ওই পরিবারগুলো যারা এই যন্ত্রণা ভুগেছে, তারা কিন্তু সে আশা নিয়ে এখনও থাকবে। জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছে, এটা আমি মনে করি যথার্থই বলেছে যে যে কোনো রাজনৈতিক শক্তি এই ধরনের কোনো কর্মসূচি যেটা সরকারকে ব্যবহার করেই শুধু না, যে কোনো ওয়েতেই এটাকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আজকে যে পরিবারগুলো গুমের শিকার, তাদের সাথে মিলে যে কথাগুলো বলেছেন, এটা আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই অঙ্গীকার থাকতে হবে যে আগামী দিনে বাংলাদেশে কোনো দিন আমরা যাতে, যেই সরকার গঠন করুক, কোনো দিন যাতে এই কালচার আর ফিরে না আসে। কারণ এই কালচারটা আমাদের মধ্যে একটা শিক্ষা দিয়েছে যে আমরা জাতি হিসেবে আমরা একটা পৈশাচিক যুগে ফিরে গিয়েছিলাম। এই পৈশাচিক যুগ থেকে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যেতে চাই, আমাদের এখানে একটা ক্লোজার দরকার যে আমরা ভবিষ্যতে এই রাজনীতির ধারা কোনোভাবে বাংলাদেশের মাটিতে আর ফিরে আসতে পারবে না। জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছে, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল এই স্পিরিটটাকে, উনি কি প্রসঙ্গে বলেছে তার সেটা না, যে স্পিরিটটাকে উনি ধারণ করেছেন, এই স্পিরিটটা জুলাই সনদেরও স্পিরিট, জুলাই আন্দোলনের স্পিরিট, এবং আগামী দিনে গণতান্ত্রিক রাজনীতিতে এই ধারাটাই আসা উচিত যে প্রত্যেকে এই জিনিসটা ঘৃণা ভরে দেখবে। প্রত্যেকটা সরকারি যে এজেন্সিগুলো আছে তাদের একটা মেসেজ যেতে হবে যে ভবিষ্যতে যদি কোনো এজেন্সির কোনো ব্যক্তি এ ধরনের কার্যক্রমের সাথে মানে ব্যক্তিগতভাবে যদি জড়িত হয়, তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শাহরিয়ার, তারেক রহমান যে কথাটি বলেছেন, কৌশলের নামে বিএনপি গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। ভাই যে ইন্টারপ্রিটেশন দিল, আমি সত্যিই খুশি হতাম যদি এই ইন্টারপ্রিটেশন উনি মিন করতেন। ওনার কথার প্রথমে বলতেছেন উনি বিএনপি গুপ্ত বা সুপ্ত থাকেনি, তার মানে কেউ কেউ থেকেছে, কেউ কেউ থেকেছে। এই কেউ কেউ থেকেছে সত্যি কথা। উনি এর আগেও এটা বিএনপি বলতেছে যে জামাতে ইসলাম গুপ্ত থাকছে, বা ছাত্রদেরকে নিয়ে শিবিরের কথা বলা হচ্ছে, বা হাসনাতদের কথা বলা হচ্ছে, ওরা এই সার্জিদের কথা বলা হচ্ছে। আমি একটা জিনিস আপনাকে মনে করা দিই, আপনি সই করলেন আমাকে বিদেশ যেতে দেন, আমি আর কোনোদিন রাজনীতি করব না, আর
মহাত্মা গান্ধী জানেন যে এই ইন্ডিয়াতে ভারতবর্ষে পদার্পণ করলে তার হাড় হাড্ডি কিছু থাকবেন না। উনি তারপরে এদেশে এসে এদেশের মানুষের মুক্তির সংগ্রামে সেদিন কি করলেন, সমস্ত মানুষের মুক্তির জন্য, ভারতবর্ষের মুক্তির জন্য তিনি অগ্রগামী হলেন এবং অহিংস আন্দোলনের প্রচারণা শুরু করলেন। আর আমি সেই জায়গায় খত দিয়ে চলে গেলাম দেশ থেকে, যে আমি আর রাজনীতিতে আসবো না। এটা আপনি তারেক রহমান সাহেবের তারেক রহমান সাহেবের কথাই বলতেছি, একদম সম্মানের সহিত বলতেছি। ওনার এরকম মুখে কি এই কোনো কথাটা- স্বাক্ষর ওনার ছিল? এবং এটা যদি আপনি চান আমি এখনই আপনাকে দেখা দিতে পারি। 2007 সালে বেগম খালেদা জিয়া সন্তানের মুক্তির জন্য সেদিন সে কম্পেল হয়েছিলেন নির্বাচনে যেতে, এবং উনি যাওয়ার আগে উনি প্যারোলে মুক্তি নিয়ে তারেক রহমান এদেশ থেকে চলে গেছিলেন। তারপরেও যদি আপনাদের মনে না থাকে আরও মনে করে দিই, উনি ফিরে আসার আগে বললেন, কি কথা বললেন, ফিরে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না, ফিরে আসাটা একক নিয়ন্ত্রণাধীন না। এই আসার আগে একটু আগে দেখলাম, সেই ভিডিওটা আমি দেখাই দিতে পারি, যে যতবার হরতাল ডাকছে রিজভী আহমেদ সবসময় গুপ্ত জায়গা থেকে, অজ্ঞাত স্থান থেকে, সবসময় টিভিতে আসতো, অজ্ঞাত স্থান থেকে 3 দিনের জন্য উনি হরতাল অবরোধের ডাক দিচ্ছেন। কে? রিজভী সাহেব। তাহলে আপনি একটা জিনিস বলেন তো, কার প্রেসক্রিপশনে আপনি জামাত এবং বিএনপির মধ্যে যে ভাগ করতে চাচ্ছেন জনাব তারেক রহমান সাহেব, এটা কাকে দুর্বল করতেছে? জুলাই সনদকে দুর্বল করতেছে। এটা কাকে শক্তিশালী করতেছে? আওয়ামী লীগকে শক্তিশালী করতেছে। এটা কাকে শক্তিশালী করতেছে? ইন্ডিয়াকে শক্তিশালী করতেছে। তাহলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান তারেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছিল, সেখান থেকে উনি সরে যাচ্ছেন। আমি আপনার মাধ্যমে এই কথা আবারও বলতে চাই, উনি এই গুপ্ত সুপ্ত এই কথাগুলো নিয়ে সেই বিভেদ তৈরি করতে চাচ্ছেন কার স্বার্থে? এতে কি তার ভোট বাড়বে? আমার তো মনে হয় না। তাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা আজকে অনেক কথাই বলি, 2টা জিনিস কখনোই সে পরিষ্কার করতে পারছে না আসার পর থেকে, যে কাকে কার নিয়ন্ত্রণাধীন ছিল তার ফিরে আসাটা। এটা দিবালকের মতো স্পষ্ট, ভারতের সিগন্যালে সেই ফিরে আসছে, কিন্তু বলতেছেন না। দ্বিতীয় কথাটা তার কাছে আমরা বারবার জিজ্ঞাসা করতেছি, আপনি আপনার হলফনামায় বললেন যে আপনি অন্য কোনো দেশের কিনা সিটিজেন না, নাগরিক না। উই হ্যাভ অল দ্য ডকুমেন্টস, ইউ অ্যাডপ্ট দ্য ব্রিটিশ সিটিজেনশিপ। তাহলে আপনি এই কথাগুলো বলতেছেন, আপনার এগুলো খোলাসা করে বরং জামাতে ইসলাম এবং বিএনপির ঐক্য যেখানে দরকার, সেখানে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব, একদম সম্মানের সাথে বলছেন, এনারা এই বিভেদের কেন, সালাউদ্দিন সাহেব আজকে বলছেন যে একটা দল চাচ্ছে নির্বাচন থেকে সরে যাচ্ছে, কেন এই ধরনের কথাগুলো আসছে? আপনি কি এই কথাগুলো জামাতের রিপ্রেজেন্টেশনে বলছেন? না, আমি একজন মানুষ হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে, আর জামাতের কথা বলতে আমি জামাতকে সমর্থন করি, আমি জামাতের কোনো পদ হোল্ড করি না। আবার আপনার যেই কথাগুলো বললেন, এই কথাগুলোর জবাব দেওয়ার মানুষ এখানে নাই, আমিও না, আপনিও না, এটা সাধারণ মানুষ এটা জবাব নেই। জি। ব্যারিস্টার মঈন ফিরোজী, জি, অনেকগুলো কথা ওনার মাধ্যমে এসছে, আপনি কি এই বিষয়ে পার্টিসিপেট করবেন? আমি আমার একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো যে উনি যেসব পয়েন্টসগুলো রেইজ করেছে এগুলো ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলছেন। তারেক রহমান সাহেব কী উদ্দেশ্যে বলেছেন সেটা ওনার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন আছে। আমি এসেন্সটা নিয়েছি, আমি স্পিরিটটা নিয়েছি, যেহেতু এখানে কিছু শব্দের ব্যাখ্যা এক একজন এক একভাবে করবে, সেইভাবে উনি ওনার মতো ব্যাখ্যা করেছেন। আমি শুধু একটা জায়গায় আমার ছোট্ট প্রতিবাদ আছে, সেটা হচ্ছে যে উনি আসলে তারেক রহমান সাহেবকে নিয়ে যে বিশেষ করে ওনার নাগরিকত্ব নিয়ে কথাটা বলেছেন, এটা আমার মনে হয় যদি ডকুমেন্টেশন ওনার কাছে থাকে তাহলে যে যথাযথ যে অথরিটি আছে সেখানে উনি প্লেস করতে পারতেন, কিন্তু এটা নিয়ে আলোচনা করার ফোরাম মনে হয় এটা না, আমার ব্যক্তিগত এটা অবজারভেশন। সেটা হলো, দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিকভাবে যে বিষয়গুলো আমরা সবসময় আলোচনা করি সেগুলো হচ্ছে যে আলটিমেটলি ইস্যুগুলো হাইলাইট করা। আমরা যখন গুম খুন নিয়ে একটা ইস্যুতে আলোচনা করি, তখন সেখানে আমি যদি আমার ইফস অ্যান্ড বাটস কোনো একটা শব্দ থাকে সেটাকে আমি শুধু পিক করে ওইখানে ফোকাস করি, তাহলে কিন্তু একটা বিচ্ছিন্ন মিনিং চলে আসে। আমার যেটা ধারণা সেটা আমি ওনার মানে অল ডিউ রেসপেক্ট বলবো যে টোটালিটিটা নিয়ে যদি একভাবে দেখি তাহলে মিনিংটা একভাবে আসবে, আর আইসোলেটেডভাবে যদি
পিক করি এক একটা শব্দ, তাহলে হয়তো ভিন্ন ব্যাখ্যা চলে আসে। এখন আমরা হয়তো জানতে চাইতে পারি যে এই শব্দগুলো আসলে কি মিন করেছে, সেটা গণমাধ্যম প্রশ্নও করতে পারে, কিন্তু ইনওয়ান্ডু করে বা আমি যদি আগে থেকে একটা ইন্টারপ্রিটেশন দিয়ে দেই, এটা যথার্থ হবে কিনা সেটা আমি একটু, আমার রিজার্ভেশন আছে এটা নিয়ে। আপনি তো নির্বাচনে অংশগ্রহণ করছেন, স্বতন্ত্র নির্বাচন। জি, ঝালকাঠি 1, কাঠালিয়া, রাজাপুর সম্ভবত। কেন স্বতন্ত্র? কোনো রাজনৈতিক দলের আপনার পার্টিসিপেশন নাই? এটা নিতান্তই আমার ব্যক্তিগত বিষয়, সুতরাং ব্যক্তিগত উত্তরটা দিই। আমি জাতীয়তাবাদী আদর্শের একজন ধারক বাহক, আমি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি। সেই হিসাবে জাতীয়তাবাদী দলের কাছেও আমি নমিনেশন প্রত্যাশী ছিলাম। যে কোনো কারণেই হোক দল একটা সিদ্ধান্ত নিয়েছে, আমার সিদ্ধান্তটা এসছে মূলত আমার অঞ্চলের, আমার যে এলাকায় সাধারণ মানুষের অভিব্যক্তিটা হচ্ছে যে প্রার্থীর যিনি সমর্থন পেয়েছেন আমার দল থেকে, তার বিষয়ে জনগণের রিজার্ভেশন আছে। জনাব রফিকুল ইসলাম জামাল, তো ওনার ব্যাপারে কিছু রিজার্ভেশন আছে বলে আমি জনগণের কাছ থেকে একটা, ওনাদের কাছ থেকে 1% ভোট সংগ্রহ করেছিলেন? জি জি। কিভাবে করলেন? সেটা কতদিন লেগেছিল? আমার প্রায় 1 সপ্তাহের উপরে লেগেছে এই জিনিসটা পুরোটা কালেক্ট করতে, এবং এটা খুব সহজ কাজ না, যথেষ্ট একটা। আপনারা দুজন ব্যারিস্টার এখানে আছেন। জি। একজন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে হলে 1% ভোটারের ভোট জোগাড় করে স্বাক্ষর করে দিতে হবে। এটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক ব্যাপার না? ভোট তো গোপন ব্যাপার, দুটো বিষয়। ভোট গোপন ব্যাপার, আমি প্রকাশ্য করে দিলাম আগেই, আপনি দাঁড়ানোর আগেই আমি বলে দিলাম আমি আপনাকে ভোট দিচ্ছি, এটা গোপন ব্যাপার, প্রকাশ্য করে দিলাম। আরেকটা হলো যে কোনো মানুষের অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ। সম্মানিত দর্শক, আমরা আছি চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে, থাকুন আমাদের সাথে, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন, আমাদের আলোচনা অব্যাহত থাকবে। জি, আরেকটা বিষয় হলো যে একজন মানুষের মৌলিক অধিকার নির্বাচন করার প্রাপ্তবয়স্ক এবং একটা নির্দিষ্ট বয়স হলে, আপনারা কেন এটাকে চ্যালেঞ্জ করছেন না? আচ্ছা, এখানে আইনগত জায়গা যদি আমি আলাপ করি, এখানে অবশ্যই দুটো অ্যাঙ্গেল থেকে আমি জিনিসটা দেখব। একটা হচ্ছে 1%-এর বিষয়টা, এটা একটা আর্টিফিশিয়াল ডিভাইস, যেখানে অনেককেই, আমি মনে করি যে রাজনৈতিক দলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা যে অনেককেই যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেটা একটা বাধা সৃষ্টি করা। 1%টা কিন্তু শুধুমাত্র প্রার্থীর জন্য বাধা না, এটা একটা যিনি ভোটার আছে, যে 1% ধরেন আমার অঞ্চলে প্রায় 3000-এর মতো আমাকে কালেক্ট করতে হয়েছে, প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হয়েছে, প্রত্যেকে তাদের অনেক শঙ্কার জায়গা আছে। যেমন যিনি আমার সই দিচ্ছেন, উনি তার আমাকে সমর্থনটা দিয়ে দেওয়া মানে হচ্ছে ওনার ভোটটা পাবলিক হয়ে গেল, রাইট টু প্রাইভেসি এফেক্টেড হলো। এটা একটা সাংবিধানিক অধিকার যে আমার প্রাইভেসি রক্ষা করা। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদ্বন্দ্বীরা কিন্তু ওই ভদ্রলোককে মার্ক করেছে, তুমি অমুককে সমর্থন করেছো, সুতরাং সে কিন্তু রিস্কের মধ্যে পড়ে গেল। হ্যাঁ, অনেকের লাইফ থ্রেটেন্ড হয় এটার কারণে। আমি দেখেছি ইলেকশন কমিশনের, আমি শুনানির সময় দেখেছি অনেক যারা স্বতন্ত্র প্রার্থীরা নিয়ে এসছেন ভোটারদেরকে, তারা বলছে যে আমাদেরকে আসতেও পথে বাধা দেওয়া হয়েছে, থ্রেট করা হয়েছে। এই বিষয়টা আইনগতভাবে আমি এটাকে অবশ্যই সংবিধানের একটা লঙ্ঘন হিসেবেই দেখব। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আইন করেছেন, কিন্তু আইনটা আলটিমেটলি নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য কেন আইন হবে? নির্বাচনে তো পার্টিসিপেশন বাড়ানোটা আইনের সহায়ক হওয়া উচিত। সেখানে আপনি একটা এমবার্গো দিয়ে নির্বাচনে বাধা তৈরি করছেন। অনেকেই বলতে পারে যে এরকম বাধা তো আরও অনেকের আছে, সরকারি কর্মকর্তারা পারে না, তারপরে যারা কনভিক্টেড তাদের একটা সার্টেন ক্যাটাগরি হলে পারে না। এখানেও একটা সমস্যা কোথায়? সমস্যাটা এখানেই যে আপনি এখানে জনপ্রিয়তা যাচাই করে একটা লোককে নির্বাচনে অংশ করতে দেওয়ার অর্থ হচ্ছে সে কিন্তু এটা তার ব্যক্তিগত, তার নিজের কোনো ডিসকোয়ালিফিকেশন না, আপনি অন্যের দ্বারা ডিসকোয়ালিফাই করছেন তাকে। সো আমার নিজের কন্ট্রোলের বাইরে জিনিসটা, আমি সরকারি কর্মকর্তা, আমার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি 1% লোকের সমর্থন পাওয়ার পরে হওয়া মানে হচ্ছে আমার নিজস্ব কোয়ালিফিকেশন ম্যাটার করছে না আর এখানে। তো এই সমস্যাগুলো একটা জটিলতা আছে। আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব এই কারণে যে বিগত এই 1 সপ্তাহ ধরে যে শুনানিগুলো হচ্ছে, তারা অনেক লিনিয়েন্ট ভিউ নিয়েছে। ওনারা অনেক ক্ষেত্রে দেখা গেছে অল্পতেই যে স্ক্রুটিনিতে অনেক সমস্যা থাকার পরে ওনারা ছাড় দিয়েছেন, যেটা যথার্থ হয়েছে। আমার কথা হচ্ছে, যেখানে ছাড়ই দিতে হবে সেখানে আইনটা আগে পরিবর্তন করে নিলে তো আর সমস্যাটা তৈরি হতো না। সো আমার কাছে এই পুরো নির্বাচন প্রক্রিয়াটাতে স্বতন্ত্র প্রার্থী যারা হতে চায় তাদেরকে এ ধরনের বাধা সৃষ্টি করা সমীচীন না। ধন্যবাদ আপনাকে।
ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি ভারতের সিগন্যাল নিয়ে আসার কথা বলেছেন। না, সিগন্যাল না, আমি বলছি যে আমি প্রশ্ন করেছি যে আপনি বলছেন একক নিয়ন্ত্রণাধীন নয়, তার মানে কি আপনি ভারতের অনুমতি বা ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এসেছেন? শব্দটা আবার ভালো করে বলছেন, আন্ডারস্ট্যান্ডিং করে এসেছেন। আর তার আগে আপনি এই 1%-এর একটু আমি অ্যাড করতে চাই, যদি আপনি অ্যালাউ করেন। 1% এই যে দিস এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই 1%-এর রিকোয়ারমেন্ট 2008-এর আগে ছিল না। 2008-এ প্রথম ঢুকানো হয়েছে, এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এর আগে যত ভোট হয়েছে, কারচুপি হয়েছে, এগুলো বলি, কিন্তু 2008 হচ্ছে প্রথম যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। যে ভাই যেটা বললো, ভাইকে আমি পুরোপুরি সমর্থন করে বলতেছি। আমি হিয়ারিং করতে গেলাম, আপনি জিডি দিয়ে দিচ্ছেন, জানেন যেদিন এই রিটার্নিং অফিসারের কাছে আপনি এই লিস্ট দিছেন, দিয়ে রিটার্নিং অফিসার করছে কি 10 জনকে পিক করে তাদেরকে ফোন দেয় যে আপনি সই করছেন কিনা। এই 10 জনকে পিক করছে, ওই 10 জনের নামে করে দিছে কি জিডি ফাইল করে দিছে, ওই 10 জনের বাড়িতে নাই। দ্বিতীয় কথা, পুলিশ গেছে, একটা গরিব মানুষ মাঠে কি লাগাচ্ছে, ফসল ফলাচ্ছে, ও যখন দেখছে পুলিশ ওর দিকে আসছে, ও কি ভাববে যে ওকে ধরতে আসছে, ও দৌড় মারছে। ইলেকশন কমিশনের সামনে আসে, তারা এই স্টেটমেন্টগুলো দিচ্ছে। এবং আমি সত্যি ধন্যবাদ জানাই আজকে এই ট্রাইব্যুনালকে, যে ট্রাইব্যুনাল অ্যাকচুয়ালি রিয়ালাইজ ইট, যে এই 1% যে রিকোয়ারমেন্টটা, এটা আসলে কখনো কনস্টিটিউশনাল হতে পারে না। দ্বিতীয় আর একটা কথা বলি, আপনাকে কে রাইট দিল, কে আমাকে ভোট দিবে এটা এক্সপোজ করার? কনস্টিটিউশন বলতেছে কি, ভোট হচ্ছে একটা গোপন, এটা হচ্ছে আমার গোপন অধিকার, আই উইল এক্সারসাইজ ইট। হোয়াই শুড আই টেল যে আমি ওনাকে ভোট দিব? আগে এই কথাটা বললে কি হচ্ছে, এই 3000 লোককে কিন্তু আগে আমি কি করতেছি, আউট করে দেওয়ার জন্য। তাহলে 1% ভোট ওনার আগে আউট হয়ে গেল, 1% ভোট ওনার আগেই বাস্ট হয়ে গেল। ওই জন্য হাসনাতের কথাতে এই 1% আসবেন করেন না, যাকে বসাতে চান তাকে নিয়ে যে বসায় দেন। এবার আপনার ওই কথাতে আসি, যে আপনি যেটা বললেন একক নিয়ন্ত্রণাধীন না, ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আসছেন। আমি কেন কথাগুলো বলছি, আমি সত্যি বললাম তো ভাইকে একটু আগে, যে গুম, হত্যা, খুন এর শিকার যেমন বিএনপি হয়েছে, জামাতে ইসলাম হয়েছে, এবং এটা কোনোদিন সভ্য সমাজে হতে পারে না। সো জনাব তারেক রহমান যদি এই কথা বলতেন যে আগামীতে যে সরকারি আসুক, গুম, খুম, গুপ্ত এগুলো থাকবে না, কিন্তু উনি কি বললেন, বিএনপি গুম বা সুপ্ত থাকেনি, সুপ্ত থাকেনি বিএনপি। ছাত্র দলের 50 জন ছেলেকে খুঁজে পাওয়া যায়নি, যেদিন বেগম খালেদা জিয়াকে এই জেলে নিয়ে যাওয়া হয় প্রোটেস্ট করে, শিবিরের ছেলে মারা গেছে। কয়জন লোক গত 14 বছরে বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য বালির ট্রাক পর্যন্ত জামাত, বিএনপি কেউ সরাতে পারেনি 15 বছরে। এটা খালি বলতেছেন বিএনপি না, সমস্ত রাজনৈতিক দল ফেল করছে। কারণ একটা রাষ্ট্রীয় ব্যবস্থা যখন আরেকটা, দেখেন আমি কেন বলি, আমি কিন্তু ভারতের কথা সবসময় বলতে, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিবাদ নেই। আমাদের সমস্যা হচ্ছে সাউথ ব্লকের সাথে, যারা দাদাগিরি করে। তা আমার কথা হলে এই আসাদ ভাইয়ের কথা, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা, আজকে আপনি গুপ্ত সুপ্তর কথা, তাহলে আপনি কেন ওই সাউথ ব্লককে সমর্থন করতেছেন? আমাদের স্বাধীন হতে দেন, আমরা আমাদের এই মাথার থেকে সরে ফেলে দেন যে ভারতের আশীর্বাদ ছাড়া আপনি ক্ষমতায় যেতে পারবেন না। আপনি এটা ঝেড়ে ফেলে দেন যে আওয়ামী লীগের ভোট ছাড়া আমি জিততে পারবো না। এই চিন্তাগুলো কেন আসতেছে? মুসলিম লীগ তো বৃহৎ দল ছিল, তাহলে 71-এর পর তো তাহলে সবাই 73 সালে ভাবতে যে মুসলিম লীগের ভোট দরকার করছে। জিয়াউর রহমান সাহেব কি করছেন, মুসলিম লীগ এবং ভাসানী ন্যাপ নিয়ে তো বিএনপির গঠন হলো। তাই তখন কি মুসলিম লীগের কোনো ভোট ছিল না? সবাই জিয়াউর রহমান 3 বছরে খাল কাটা থেকে শুরু করে যতগুলো স্টেপ নিছে, এখনো হজ করতে গেলে তার জন্য দোয়া করা হয়। কেন? নিম গাছ লাগাই দিয়ে আসছেন, নিম গাছ এই আরাফাতের ময়দানে লাগাই দিয়ে আসছেন। একটা মানুষ তার কর্মের মধ্যে থাকবে, তিনি কি কখনো মানে একটা জিনিস দেখেন যে ওই 3 বছরে মিলিটারির যত কু হয়েছে, তারপর তার থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাকে রাখছে, সম্মানিত করছে। এবং বাংলাদেশের ইতিহাস না, সারা পৃথিবীর ইতিহাসে বেগম খালেদা জিয়া যেদিন থেকে এক কাপড়ে রাজনীতিতে আসছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে সম্মানের সহিত কোনো মানুষ পৃথিবী থেকে চলে গেছে, কোনো নেত্রী, সবার কিন্তু ভুল ত্রুটি। আমার কাছে তার ভুল ত্রুটি কোথাও নেই, সবার আগে দেশ। সে যে মা তার সন্তানকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দিচ্ছে দেশের জন্য, দেশ থেকে চলে যায়নি, তার সন্তান এই কথাগুলো বলা ঠিক না। তাকে কি করতে হবে? বাংলাদেশের মানুষের মন রিডিং করতে হবে। বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরোধী, জুলাই সনদ ভারতীয় আধিপত্যবাদের বিরোধী। আপনাকে জাতীয় সরকার গঠন করতে হবে এই দেশকে রক্ষা করতে গেলে, ইকোনমির কিচ্ছু নাই। আপনি সেই জায়গায় বিভেদ করেন না।
আপনি এই জায়গায় ভোটটা করতে হবে, পুলিশ নাই। আপনাকে মনে রাখতে হবে আজকে আপনি একটা জিনিস দেখেন, গতকালকে ইলেকশন কমিশনে বিএনপির বিরুদ্ধে একজন লোক বলছে বলে তাকে বের হয়ে কি পরিমাণ মারামারি হয়েছে। আজকে আপনাকে আর একটা কথা হলো, আমি নিজে সকাল থেকে ইয়াতে ছিলাম, একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, আমরা সবাই মিলে সেটাকে ঠান্ডা করছি। ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশন আমরা সবাই মিলে ঠান্ডা করছি, এবং ইলেকশন কমিশন দুপুরের পর বললাম যে এটা আপনাদেরও একটা রুলিং হওয়া উচিত যে সবাইকে ধৈর্য ধরতে হবে, জি। কারণ যেখানে সরকারের পুলিশ বাহিনী নাই আমাদেরকেই ভোট করতে হবে। আর কে চায় যে ভোটটা নষ্ট হোক, এই জিনিসটা পরিষ্কার করেন। আমি আপনি সবাই বুঝি যে আমার পার্শ্ববর্তী দেশ যেখানে নয়াদিল্লিতে আর একটা সচিবালয়ের দ্বারা এই দেশের ভোটকে প্রতিহত করার চেষ্টা হচ্ছে, সেখানে আমি আপনি এক না হলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে। আপনাকে ধন্যবাদ। মঈন ফিরোজজি, আপনাকে দিয়ে শেষ করবো ছোট্ট করে। পুলিশ নাই, সবাইকে মিলেমিশেই নির্বাচনটি তুলে আনতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনি একটু বিশেষভাবে দেখবেন, কারণ আপনি একজন প্রার্থীও। জি, পুলিশ নেই কথাটার সাথে আমি একমত না। আসলে অনেকটাই সরকারের সদিচ্ছা নেই, এটা আমার কাছে প্রতীয়মান হয়। সরকার যতটা ফোকাস করছে নীতিগত সিদ্ধান্ত নিতে এখন, সেই হিসেবে একটা নির্বাচনের আগে যে প্রস্তুতিটা আইনশৃঙ্খলা রক্ষায় হওয়া উচিত ছিল, তার ছিটেফোঁটা ওনাদের আমি মাঠে কোনো ভিজিবিলিটি দেখি না। যেমন দেখেন প্র্যাকটিক্যাল কয়েকটা ব্যাপার, সব ইলেকশনে লাইসেন্সধারী অস্ত্র কিন্তু উল্টো জমা দেওয়া জমা নেওয়া জমা হয়েছে। এবারই প্রথম উল্টো লাইসেন্স দেয়া হচ্ছে। এটা তো ইচ্ছাকৃত। আপনার অস্ত্র আছে? আমার নেই। আপনাকে তো অস্ত্র দিবে। আমার প্রয়োজনও নেই, কারণ আমি মানুষের আস্থার উপরেই যাব, এটাই আমার যথেষ্ট। জীবন একটাই, চিন্তা করছি না এটা নিয়ে। এইখানে এই একটা বিষয় যে আপনি যখন একটা সরকার চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সত্যিকার তাদের ইচ্ছা সদিচ্ছা থাকে, তারা কিন্তু এটা পারে। কিভাবে পারে আমি বলি, সরকারি কর্মকর্তাদের মধ্যে কিন্তু সবাই যে একবারে খারাপ হয়ে গেছে তা না। কিছু সংখ্যক লোক সুবিধাবাদী, যে দলই আসে সেই দলের চাটুকারিতা করে। সাংবাদিক সরকারি গ্রুপের মধ্যে এটা খুব বেশি হয়, প্রশাসনে এটা, বিশেষ করে পুলিশ বাহিনীতেও এটা খুব বেশি হয়। সরকার যদি চায় যে এই লোকগুলোকে আসলেই কাজে লাগাতে পারে, অনেক মেকানিজম আছে, এটা ওনারা ভালো করে জানেন। প্লাস স্ট্রাইকিং ফোর্স হিসাবে, অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আর্মিকে ডিপ্লয়মেন্টের যে ওয়েতে আগে হয়েছে, অস্ত্র উদ্ধার অভিযান করা হয়েছে, অস্ত্র এখনো তো উদ্ধার হচ্ছে? না, এখানে যেটা হচ্ছে এটা অনেকটাই আমার ব্যক্তিগত অবজারভেশন আই ওয়াশের মতো হচ্ছে। কিভাবে যে আপনি এই অস্ত্র উদ্ধার অভিযানটা অস্ত্র উদ্ধার না, কিন্তু আসলে এটা একটা মেসেজ থাকে সোসাইটিতে যে তোমরা যারা সন্ত্রাস করবা, নির্বাচনকালীন কিছু ক্রিমিনাল থাকে, তাদের টার্গেট থাকে নির্বাচনে সন্ত্রাস করবে, এবং তাদেরকে অনেকে পে করে এটার জন্য। ওই লোকগুলোকে আগে ইন্ডিকেট করা হয় যে তোমরা এলাকা ছাড়ো, ইলেকশনের সময় তোমাদের এই এলাকায় দেখতে চাই না। এই মেসেজটা দেওয়ার জন্য স্ট্রাইকিং ফোর্স আগে থেকে কাজ শুরু করে। এবার কিন্তু মাঠে এই প্রেজেন্সটা একদম না থাকার মতোই। সুতরাং সরকার যদি তার নীতি নির্ধারণী কাজ থেকে পুরোপুরি ইলেকশন কমিশনের সহযোগিতা করার জন্য তাদের টোটাল ফোকাসটা থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এক সপ্তাহের মধ্যে উন্নত করতে পারবে। ধন্যবাদ ব্যারিস্টার মঈন ফিরোজী, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।